হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরেই অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে বিদেশে মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা অ্যাপ্লিকেশন প্রসিজিয়ারটা ঠিক কী রকম। তো আমি প্রথমে জাপানের ব্যাপারটা একটু আগে বলবো, যেহেতু আমি জাপানে এসেছি। অন্য একটা ভিডিওতে অন্য দিন অন্য দেশের প্রসিজারগুলো আমি বলবো। তো আজকে আমি জাপানে মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক করতে গেলে কি কি করতে হয় বা কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেটা আমি একটু বলার চেষ্টা করছি। তো যেসব ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি করতে চাইছো তাদেরকে প্রথমে তার পছন্দের বিষয় অনুযায়ী তাকে কোনো একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট চুজ করতে হবে এবং সেই ডিপার্টমেন্টের কোনো একটা প্রফেসরকে সিলেক্ট করতে হবে যে যার কাছে তুমি মাস্টার ডিগ্রিটা ঠিক করছো। সেক্ষেত্রে তোমাকে সেই প্রফেসরকে মেল করতে হবে। তো মেলের সাথে তোমার কী লাগবে না, লাগবে তোমার একটা সিভিটা অবশ্যই খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, যাতে আর কি তোমার আগেকার ডিগ্রি, মার্কস বা কী রিসার্চে তুমি কী এক্সপার্ট সেগুলো তুলে ধরতে হবে, যাতে প্রফেসর তোমাকে নিতে আগ্রহী হন। তারপরে তোমাকে তোমার ব্যাচেলার ডিগ্রির মার্কশিট লাগবে, তোমার একটা রিসার্চ প্ল্যান লাগবে, আর ইংরেজি সাবজেক্টের জন্য একটা টোয়েফেলের স্কোর কার্ড লাগবে। এই চারটি বিষয় মূলত তুমি মাস্টার ডিগ্রির জন্য তোমার প্রয়োজন। এরপর তোমাকে একটা ডিপার্টমেন্টে একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেটা এক একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম হয়। সেই এন্ট্রান্স এক্সামে তুমি কোয়ালিফাই করলে তবেই তুমি মাস্টার ডিগ্রিতে পড়ার সুযোগ পাবে। এক্ষেত্রে বলে রাখি, জাপানে মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফেলোশিপ বা স্কলারশিপের সুযোগ নেই। সুতরাং পুরোটাই কিন্তু নিজের খরচায় তোমাকে এখানে করতে হবে এবং সেই টাকাটা কিন্তু হিউজ। কারণ তুমি বুঝতেই পারছো, একটা বিদেশে এসে তুমি থাকবে, সেখানে তোমার মান্থলি একটা থাকা খাওয়ার খরচা আছে, প্লাস তার সঙ্গে তোমার কোর্স ফিটাও আছে। তো সেটা কিন্তু খুবই হিউজ। সেটা তোমাদেরকে কিন্তু জেনে বুঝেই অ্যাপ্লাই করা উচিত। এর পরবর্তীকালে আসছে আমি পিএইচডি। যারা তোমার পিএইচডি করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে তুমি তোমার কোন টপিকের ওপর পিএইচডিটা করতে চাইছো, মানে কোন সাবজেক্ট এবং সাবজেক্টের ওপর কোন টপিকের ওপর তুমি পিএইচডি করতে চাইছো, সেই টপিক রিলেটেড তুমি তোমার একটা প্রফেসরকে চুজ করলে, সেই প্রফেসরকে তুমি অ্যাপ্রোচ করলে তোমার সিভি দিয়ে, তোমার রিসার্চ প্ল্যান দিয়ে, প্রপোজাল দিয়ে, উনি যদি আগ্রহী হন তোমাকে রিপ্লাই করবেন। তারপর তোমার সঙ্গে পরবর্তীকালে ওনার যদি নিজস্ব ফেলোশিপ থাকে, তখন উনি তোমাকে নিজস্ব ফান্ডিংয়ের আন্ডারে তোমাকে কাজে নিতে পারেন। বা সেক্ষেত্রে আরও কিছু অপশান আছে, যেমন কোনো ইউনিভার্সিটির একটা আলাদা ফেলোশিপ থাকে, সেই ফেলোশিপে তুমি অ্যাপ্লাই করতে পারো। বা তুমি কোনো একটা দেশের একটা ফেলোশিপ থাকে, যেমন জাপানের ক্ষেত্রে যেমন জিএসপিএস আছে, তো সেই জিএসপিএস ফেলোশিপটাও তুমি অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রেও তুমি যদি ফেলোশিপটা পাও তাহলে তুমি তোমার কাজ করতে পারবে, কারণ উইদাউট ফেলোশিপ তুমি একটা বিদেশে এসে কাজ করতে তো পারবে না, সেটা খুবই মানে খরচাদায়ক। এর পরবর্তী ক্ষেত্রে আসছি, সেটা হচ্ছে পোস্টডক। তো পোস্টডকের ক্ষেত্রে ব্যাপারটা আর কি অনেকটাই ইজি, তার কারণ তুমি তোমার নিজের দেশে অলরেডি পিএইচডি করে নিয়েছো, তুমি রিসার্চ সম্পর্কে তোমার অনেকটা নলেজ হয়ে গেছে, তুমি তোমার কাজ সিভিটাও বেশ ভালো দাঁড়িয়ে গেছে। সুতরাং তোমাকে এবার কী প্রয়োজন, তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে তোমার ফিল্ড অনুযায়ী, তুমি যেই ফিল্ডে পিএইচডিটা করেছো সেই ফিল্ডে কোনো একটা প্রফেসরকে তোমাকে সিলেক্ট করতে হবে, বাছতে হবে এবং তোমাকে মেল করে, উনি মেলে রিপ্লাই দেন। তো সেই মেলের সাথে তোমাকে একটা সিভি, একটা রিসার্চ প্রপোজাল এবং একটা কভার লেটার লিখতে হবে। কভার লেটারে তোমাকে কিন্তু ওনার কিন্তু কভার লেটার পড়ার কিন্তু সময় থাকে না, তবু কিন্তু ফর্মালিটি অনুযায়ী কভার লেটার কিন্তু দিতে হবে। আর তোমাকে কী করতে হবে না, মেলের বডিতে খুব সুন্দরভাবে কিন্তু তুমি কী কাজ করেছো বা তুমি এখন বর্তমানে কী করছো, তুমি কী কাজ করেছো, তোমার কিছু মানে সিলেক্টিভ পেপারের রেফারেন্স নাম্বার তুমি দিতে পারো। আর তুমি কেন
ওই প্রফেসরের কাছে কাজ করতে ইচ্ছুক সেটা কিন্তু বোল্ড করে মেনশন করে দেওয়া দরকার। মানে একটা প্রফেসর তো অনেক কিছু টপিকের উপর রিসার্চ করেন, তো তোমার পার্টিকুলারলি কোন টপিকটার উপর তুমি কাজ করতে চাইছো এবং তুমি পিএইচডিতে যা কাজ করেছো সেই কাজের সাথে তোমার এই পোস্টডকে এই প্রফেসরের ল্যাবে তুমি কি কন্ট্রিবিউট করতে পারবে সেটা তোমাকে কিন্তু ম্যাচ করে দেখাতে হবে বা বলতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো। তবেই কিন্তু প্রফেসর ইন্টারেস্ট হবেন এবং তোমার সঙ্গে তিনিও কাজ করতে ইচ্ছুক হবেন। এরপর যদি প্রফেসর রাজি হন তখন তো তুমি তোমার পরবর্তী স্টেপগুলো এগোতে পারবে। যেমন জাপানে যদি তুমি আসতে চাও পোস্টডক করতে, তো প্রথমত প্রফেসরের যদি নিজস্ব ফান্ডিং থাকে তো উনি তো তোমার সেই প্রজেক্টটি তোমাকে নিয়ে নিতে পারবেন, ফলে তোমরা এক্সট্রা ফেলোশিপ নিয়ে ভাবনা করার কোনো চিন্তা থাকবে না। সেটা হলে তো খুবই ভালো। যদি সেক্ষেত্রে না হয় তাহলে তখন তুমি কি করবে, তখন যেমন আমার ইনস্টিটিউট আইএসএসপি, সেখানে কিন্তু একটা আইএসএসপি ফেলো হিসাবে কিন্তু একটা ফেলোশিপ দেয়। তো সেটাতেও তোমাকে কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে, তোমার রিসার্চ প্রপোজাল নিয়ে একটা ইন্টারভিউ হবে। সেখানে 4-5 জন ডিপার্টমেন্টের প্রফেসররা থাকবেন, তারা তোমাকে কোশ্চেন করবেন। তো সেই ইন্টারভিউ তুমি যদি পাস হও তখন কিন্তু তুমি সেই ইনস্টিটিউট ফেলোশিপটা নিয়েও তুমি কিন্তু কাজ করতে পারবে। যদি তা না হয় তাহলে কিন্তু আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে জিএসপিএস ফেলোশিপটা, যেটা জাপানের খুব প্রেস্টিজিয়াস ফেলোশিপ। প্রায় ইন্ডিয়ার অনেক স্টুডেন্টই কিন্তু জিএসপিএস ফেলোশিপ নিয়ে এখানে জাপানে খুব উচ্চমানের রিসার্চ করে নিজের দেশে ফিরে যায়। তো আমি জিএসপিএস ফেলোশিপটা আমি পেয়েছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে কী করেছিলাম, আমি আমার প্রফেসরকে আমার সিভি কভার লেটার দিয়ে আর সুন্দর করে একটা মেল লিখে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো প্রফেসরের সঙ্গে কাজের সঙ্গে আমার কাজের অনেকটাই মিল হয়েছে, তাই প্রফেসর আমার সঙ্গে প্রায় বেশ কয়েকবার ইন্টারভিউ হয়েছিল। ইন্টারভিউ বলতে মিটিং হয়েছিল, মিটিংয়ে আমাকে কনভিন্স করতে হয়েছিল ওনাকে যে আমি ওনার ল্যাবে গিয়ে অ্যাকচুয়ালি ঠিক কীভাবে কাজটা করব, কন্ট্রিবিউট করতে পারবো কীরকম। তো উনি আমার সেই উত্তরে উনি মানে কী বলবো, খুশি হয়েছিলেন, ফলে তিনি আমাকে নিতে চেয়েছিলেন। তো তারপর আমি প্রপোজাল লিখি। জিএসপিএসের ক্ষেত্রে মূলত 2 পাতার প্রপোজাল হয় এবং 1 পাতা তোমার আগের ক্ষেত্রে কী কাজ করেছো সেই সব নিয়ে তোমাকে লিখতে হয়। তো মোটামুটি একটা টোটাল 4-5 পাতা একটা প্রপোজাল একটা অ্যাপ্লিকেশন থাকে, সেটা তুমি লিখে প্রফেসরকে দেবে, প্রফেসরই সাবমিট করে। প্রফেসর সাবমিট করার পর তো সেটা 3-4 মাস পর তারা রেজাল্ট বেরোয়, তারপর তুমি যদি সিলেক্ট হয় তাহলে তুমি আসতে পারবে। তো জিএসপিএসের ক্ষেত্রে বছরে 2বার হয়, একটা এপ্রিল আর একটা হচ্ছে তোমার সেপ্টেম্বরে। হ্যাঁ, তো এবার এপ্রিলে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তাহলে তার আগে থেকে মোটামুটি 2-3 মাস আগে থেকে কিন্তু তোমার প্রফেসরের সঙ্গে তোমার অলরেডি কন্ট্যাক্ট হয়ে যাওয়া উচিত। কারণ তুমি তোমার সঙ্গে তোমার মিটিং হবে, প্রপোজাল লিখবে, প্রপোজাল লিখে সেই প্রপোজাল সাবমিট করবে। সুতরাং সেসব 2-3 মাস আগে একটা ব্যাপার আছে। তাহলে আমি এতক্ষণ 3 ধরনের ফেলোশিপের কথা বললাম, যেটা হচ্ছে প্রফেসরের নিজস্ব কোনো প্রজেক্ট বা ইনস্টিটিউট ফেলোশিপ, আর হচ্ছে জিএসপিএসের কিন্তু আরেকটা সুবিধা আছে, এখানে এই ফেলোশিপটার অ্যামাউন্টটা একটু বেশি ইনস্টিটিউট ফেলোশিপের থেকে, এবং এখানে ট্যাক্স কোনো এই ফেলোশিপটা কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি, ফলে তোমার কিন্তু এক্সট্রা কোনো টাকা ট্যাক্সের জন্য ধরুন কেটে নেবে না। আর লাস্ট যেটা একটা অপশন রইলো সেটা হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে একটা যৌথ ফেলোশিপ থাকে, যেমন ইন্দো জাপান, ইন্দো ফ্রান্স। হ্যাঁ, তো সেই ধরনের ফেলোশিপগুলো তোমরা কিন্তু খোঁজ রাখতে পারো এবং চাইলে প্রফেসরের সঙ্গে কনভিন্স করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি সিলেক্ট হও তাহলে তোমার সেই ফেলোশিপে কিন্তু তোমরা বিদেশে মানে যে কোনো দেশেই তোমরা কিন্তু কাজ করতে যেতে পারবে। মানে যদি ইন্দো ফ্রান্স হয় তাহলে তুমি সেই প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করো তুমি ফ্রান্সে যে কাজ করতে পারবে, ইন্দো জাপান হলে তুমি জাপান আসতে পারবে, এরকমভাবে আমি বলতে চাইছি। তো সব কিছুর ক্ষেত্রেই কিন্তু তোমার প্রথমে যেটা করতে হবে সেটা করতে হবে তোমাকে একটা হোস্ট জোগাড় করতে হবে। তুমি হচ্ছে গেস্ট, তো হোস্ট বলতে প্রফেসর তোমার কাজের সঙ্গে প্রফেসরের যদি কাজ মিলে তো সেরকম একটা প্রফেসরকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর ওনাকে মেল করতে হবে, ওনাকে কনভিন্স করাতে হবে। এই কনভিন্স যদি তুমি ওনাকে করে দিতে পারো তারপর কিন্তু প্রফেসরই কিন্তু অনেকটাও তোমাকে হেল্প করবে, যাতে হ্যাঁ এই স্টুডেন্টটা যদি আমার কাছে আসে তাহলে ওনার ল্যাবে তুমি কিছু কাজ করতে পারবে, তাহলে ওনারও মানে কাজের প্রোগ্রেস হবে। তো প্রথমে তোমাকে খুব ভালোভাবে প্রফেসরকে কিন্তু কনভিন্স করতে হবে যে মিটিংগুলো প্রফেসরের সঙ্গে তোমার হবে, এটা কিন্তু খুব একটা ভাইটাল। তো
তো আর একটা বিদেশে পোস্টডক পেতে গেলে আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেগুলো পিএইচডির সময়ই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে মাথায় রাখা উচিত। যেমন খুব ভালোভাবে নিজের কাজগুলো করতে হবে, রিসার্চের জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। যেমন নিজে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং করতে হবে, নিজের কোনো একটা রিসার্চ স্কিম নিজেকে ভাবতে হবে, যেই স্কিমটা তুমি পরে রিসার্চ লাইফে এক্সিকিউট করতে পারবে। তারপরে তোমার আর নাম্বার অফ পেপারের যেমন একটা অবশ্যই ভূমিকা আছে। নাম্বার অফ কোয়ালিটি পেপারও অবশ্য যেমন একটা ভূমিকা আছে, তেমনি নাম্বার অফ কোয়ান্টিটি পেপারও কিন্তু একটা ভূমিকা আছে। আর একটা পরবর্তী ক্ষেত্রে পোস্টডক বলো বা চাকরির ক্ষেত্রেই বলো, তোমার পেপারে অথরশিপ পজিশনটা কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। তাই আমি বলবো, যারা এখন পিএইচডি করছো তারা চেষ্টা করবে খুব ভালো জার্নালে নিজের পেপারগুলো পাবলিশ করা, এবং অবশ্যই অথার পজিশন যেন ফার্স্ট অথার হলে খুব ভালো হয়। কিছু ক্ষেত্রে করসপন্ডিং অথার অনেক প্রফেসর দেন, তো সেটা হলে তো খুবই ভালো হয়। তো মিনিমাম যেন ফার্স্ট অথার হলে মানে হতেই হবে, এটা তুমি ধরে নিও। আর নাম্বার অফ পেপার সংখ্যাটা বাড়ালে আমার মনে হয় পোস্টডক বলো বা পরবর্তী ক্ষেত্রে চাকরি পেতে অনেক সুবিধা হয়। তো আজকের মতো এতটাই আমি বলতে হাঁপিয়ে গেলাম। যদি কিছু আরও জানার থাকে আমাকে কমেন্টে বলতে পারো, বা যদি তোমরা ভাবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সিভি কীভাবে বানাতে হয়, বা কভার লেটার কীভাবে লিখতে হয়, তোমরা আমাকে মেসেজ করো বা আমাকে কমেন্টে লিখে জানাও। আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।